পশ্চিম বাংলা উত্তাল। আমরা পশ্চিম বাংলার ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, বামপন্থী দলগুলি, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলি প্রথম দিন থেকে বলে আসছি যে পশ্চিম বাংলায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প, যা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প বলে পরিচিত, তাতে চূড়ান্ত দুর্নীতি হচ্ছে। আবাস যোজনা প্রকল্পকে তৃণমূল তাদের সর্বস্তরের নেতাদের কাটমানি প্রকল্পে পরিণত করেছে। 18 সালে যখন এই আবাস যোজনার সার্ভে হয়েছিল, তৃণমূল নেতাদের, গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের, পঞ্চায়েত সমিতির মেম্বারদের, জেলা পরিষদের মেম্বারদের বাংলা বাড়িতে বসে তালিকা তৈরি হয়েছিল। যারা বিত্তশালী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী, 2 তলা 3 তলা বাড়ির মালিক, থাকেন গ্রামে শহরে ব্যবসা করেন, এমন মানুষদের নাম তালিকাভুক্ত হয়েছিল। কিন্তু গ্রামের পর গ্রাম, সংসদের পর সংসদ, গরিব আদিবাসী, সংখ্যালঘু মুসলমান, তফসিল জাতি, যারা প্রকৃত গৃহহীন, তাদের এই প্রকল্পের নাম তালিকাভুক্ত করা হয়নি। তাদের বঞ্চিত করে এই তালিকা তৈরি হয়েছিল। আজকে সারা পশ্চিম বাংলায় মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, ব্লকে ব্লকে বিক্ষোভ প্রমাণ করছে আমাদের বক্তব্য কতটা সঠিক ছিল। আমরা প্রথম থেকে বলে আসছি, এই প্রকল্পে কাটমানি খেতে আমরা দেব না। কি আমরা বলেছি? দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে যারা প্রকৃত প্রাপক, তাদের এই প্রকল্পে বাড়ি দিতে হবে। আমার তালিকায় নাম উঠবে কিনা তার শর্ত আমার বাড়ি আছে কিনা নয়, শর্ত হচ্ছে তৃণমূল নেতাদের আমরা টাকা দিতে পারছি কিনা। গৃহহীন তার বাড়ির জন্য 40, 50, 20, 30 হাজার টাকা করে কাটমানি নেওয়া হয়েছে। সেই কাটমানির পয়সায় তৃণমূল নেতাদের ব্যাংক ব্যালেন্স হয়েছে, লক্ষ টাকা খরচ করে ছেলেদের লেখাপড়ার ব্যবস্থা হয়েছে, কোটি টাকা খরচা করে মেয়ের বিয়ে হয়েছে, নতুন গাড়ি কেনা হয়েছে, কিন্তু গৃহহীনদের নাম তালিকাভুক্ত হয়নি। আমাদের নলহাটি ব্লকে, লোহাপুর ব্লকে, রামপুরহাট 2, রামপুরহাট 1, মুরারই, পাইকর, এই মহকুমার এই জেলার সর্বত্র চিত্র এক। আমরা তথ্য সহ উপভোক্তাদের বিডিও অফিসে নিয়ে গিয়ে বিডিও সাহেবদের বলেছিলাম এদের নাম ওঠা উচিত কিনা। তারা বলেছিলেন উচিত, কিন্তু তারপরে তাদের কোনো হেলদোল হয়নি। নলহাটি 1 নম্বর ব্লকে আমরা গিয়েছিলাম, কোনো হেলদোল হয়নি। নলহাটি এই ব্লকের কলিঠা গ্রাম পঞ্চায়েত, আমাদের নির্বাচিত সদস্য বাম কংগ্রেসের 10 জন, তারা প্রথম থেকে বলে আসছেন কাদের দেবেন জেনে লাভ নেই, কিন্তু গরিব মানুষ যেন বঞ্চিত না হয়। তারা চিঠি দিয়েছিলেন ডিএমকে, চিঠি দিয়েছিলেন এসডিওকে, বিডিওকে, পরিদর্শন হয়েছিল। যিনি বিডিও অফিসের আড়াই সাহেব, তিনি অভিযোগের ভিত্তিতে তদন্তেও 2 নম্বরই করেছিলেন। এর ভিত্তিতে গত 3 তারিখ জয়েন্ট বিডিও সাহেব মিটিং ডেকেছিলেন। পার্টির মিটিং, সর্বদলীয় সভা ছিল সেটা না, নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের সভা ছিল। সেখানে কলিঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, তৃণমূলের মেম্বাররা ছিলেন, বিরোধী সদস্যরা ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, জয়েন্ট বিডিও ছিলেন। সেখানে আলোচনা হয়েছিল কিভাবে গ্রামের পর গ্রাম কলিঠা গ্রাম পঞ্চায়েতে প্রকৃত গৃহহীনদের বঞ্চিত করা হয়েছে। এই অপরাধে জয়েন্ট বিডিওর ঘর থেকে বেরোনোর পরেই পরিকল্পিত হামলা হয় আমাদের বিরোধী দলনেতা মোহাম্মদ মঈন শেখের ওপরে। নিচে 2 জন কংগ্রেসের প্রতিনিধি, মহিলা প্রতিনিধি, তাদের স্বামীর অপেক্ষা করছিলেন নিচে। তাদের ওপরে
পরিকল্পিত হামলা হয় কলিঠা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেলিম শেখের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী এই হামলা চালায়। তারপরে থানায় অভিযোগ দায়ের হয়। পৃথক পৃথক ভাবে বিডিও সাহেবকে আমরা বলি সিসিটিভি ফুটেজ চেক করুন, ধরা পড়বে কারা হামলাকারী, কাদের ওপর হামলা হলো, কিভাবে হামলা হলো। আমরা এখানে এসেছি কেন? বিডিও সাহেব তিনি ডেকেছেন সভা, সরকারি সভা, তার অফিস চত্বরে নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা। তিনি একটাও লিখিত অভিযোগ করেননি। কি বলেছেন তিনি সিপিআইএম এর প্রতিনিধিদের? যে আমি পুলিশকে বলেছি, আমি জানি কি ঘটনা ঘটেছে, অ্যাকশন নিন, কিন্তু তিনি কোনো লিখিত অভিযোগ করেননি। আমরা এই থানায় অভিযোগ করেছি। গতকালকে শুনলাম ওসি বদল হয়েছে, ওসির চেয়ার তো বদল হয়নি। আমাদের যারা এফআইআর করতে এসেছিলেন তাদের অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল প্রথমে থানায়। কেন? বড়বাবু আসুক, এটা তো পলিটিক্যাল ব্যাপার, আলোচনা করে বড়বাবুর সঙ্গে আপনারা যা করার করুন। মানে আমার উপরে হামলা হয়েছে, আমি করব অভিযোগ, তার জন্য এখানে পুলিশের বিচার বিবেচনার করার কোনো যৌক্তিকতা আছে যেটা পলিটিক্যাল না নন পলিটিক্যাল? তারপরে অভিযোগ নেওয়া হয়, অনেক টাল বাহানার পর কেস নাম্বার দেওয়া হয়। এখনো পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা সম্পর্কে না পুলিশ না বিডিও কে কোনো পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ